আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ড্রোন দিয়ে ঘায়াল শত্রুপক্ষ, 400 কিলোমিটারের মধ্যে হামলা চালালো ইরান। হামাসের হাতে এখনও 20,000 যোদ্ধা আছে, দাবি ইসরায়েলি কর্মকর্তার। পাকিস্তানের করাচিতে নেটওয়ার্ক উদ্ঘাটন করল পাকিস্তান, গ্রেফতার 6। ফ্যাসিবাদী বিজেপি এবং মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কিংবদন্তি তামিল অভিনেতা থালাপতি বিজয়। গাজার মানবিক সংকট তুলে ধরে মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিলেন এমেনি এরদোগান। কি লেখা আছে সেই চিঠিতে? ভেনেজুয়েলায় মার্কিন সেনা মোতায়েন নিয়ে যা বললেন মাদুরো। ইরানে মার্কিন হামলার তথ্য ফাঁসযুক্ত, রাষ্ট্রের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ড্রোন দিয়ে ঘায়াল শত্রুপক্ষ, 400 কিলোমিটারের মধ্যে হামলা চালালো ইরান। ইরানের সেনাবাহিনী আবারও দেখালো তাদের সামরিক দক্ষতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা। দেশটির বিজ্ঞানীদের তৈরি বাভার 5 মডেলের রাডার দিয়েই শত্রুপক্ষকে ঘায়েল করে মুহূর্তের মধ্যেই ধ্বংস করা হলো শত্রুর সামরিক আস্তানা। 400 কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে এই আত্মঘাতী ড্রোন। প্রতিরক্ষা ও সামরিক শক্তিতে ইরান প্রতিনিয়তই দেখাচ্ছে পারদর্শিতা। আধুনিক প্রজন্মের নতুন নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করে ইসরায়েল সহ শত্রুদের তাক লাগিয়ে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বিশেষজ্ঞদের মতে আসন্ন যুদ্ধে মনুষ্যবিহীন সমরাস্ত্রই মূল ভূমিকা পালন করবে, সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে তেহরান। এবার দেশটির নৌবাহিনীর বিশেষ মহড়ায় ইরান জানালো নতুন তথ্য। ভারত মহাসাগরের উত্তরাংশ এবং ওমান সাগর জুড়ে অনুষ্ঠিত এই 2 দিনব্যাপী মহড়ায় ইরানের সশস্ত্র বাহিনী প্রদর্শন করেছে তাদের সমর কৌশল, যার মূল টার্গেট ছিল ইসরায়েল। স্থায়ীভাবে তৈরি বাভার 5 মডেলের স্মার্ট এবং ধ্বংসাত্মক ড্রোনটি 400 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে এবং ধ্বংস করতে সক্ষম হয়েছে। জানা গেছে এই ড্রোনটি ভাসমান ইউনিট এবং প্রজেক্টাইলের ডেক থেকে উড্ডয়ন করে উপকূল ও সমুদ্র ভাসমান লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি 21 আগস্টের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। শুধু ড্রোনের ক্ষমতাই নয়, ইরানের সামরিক বাহিনী তাদের ক্রুজ মিসাইলের কার্যক্ষমতাও প্রদর্শন করেছে এই মহড়ায়। ওদের স্বপ্ন পূরণের পাশে থাকতে পেরে আমরা গর্বিত বলে মন্তব্য করেছে সংশ্লিষ্ট মহল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে এখনো 20,000 যোদ্ধা আছে বলে দাবি করেছেন ইসরায়েলি এক কর্মকর্তা। তিনি আরও বলেছেন, পশ্চিম তীরে এখনো যে পরিমাণ অস্ত্রের মজুদ আছে তা আমাদের ধারণার বাইরে। মার্কিন গণমাধ্যম আটলান্টিক ম্যাগাজিনের সূত্রে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই প্রতিবেদনে তথ্য জানায়। ইসরায়েলি কর্মকর্তা বলেন, আমরা ভাগ্য বলতে হবে যে পশ্চিম তীরের পরিস্থিতি এখনো আমাদের প্রতিকূলে যায়নি, অথচ এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। 2025 সালের শুরু থেকে প্রতি মাসেই সেখানে 90 থেকে 200টি পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে। ইসরায়েলি বিমান বাহিনীর সাবেক জেনারেল নমরুদ শেফার আটলান্টিককে বলেন, গাজায় এখন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কৌশল হলো যুদ্ধ চালিয়ে যাওয়া। এর মধ্য দিয়ে মূলত তিনি নিজের রাজনৈতিক জোটেরই এজেন্ডা বাস্তবায়ন করেছেন। তিনি অন্য কারো স্বার্থ বিবেচনায় নিচ্ছেন না। তিনি আরো বলেন, যদি 7 অক্টোবরের হামলাটা হিজবুল্লাহ চালাতো তাহলে আমাদের সেনাবাহিনী আজও লেবাননেই থাকতো। করাচিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করেছে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট। শনিবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, 6 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে পরিচালিত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক ও নিরাপদ আশ্রয় স্থল উদ্ঘাটিত হয়েছে। পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের অতিরিক্ত মহাপরিদর্শক আজাদ খান জানান, গত 8 জুলাই বাদিন এলাকায় 45 বছর বয়সী নরসুন্দর আব্দুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 6 জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আরো বড় নেটওয়ার্কের সন্ধান মেলে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক হ্যান্ডলার সঞ্জয় সঞ্জীব কুমার ওরফে ফৌজি পুরো অপারেশন পরিচালনা করেন। তিনি পাকিস্তানি নাগরিক সালমানের মাধ্যমে আর্থিক সহায়তা
কলকাতা পাঠান এবং হায়দ্রাবাদে এসে আটক আসামিদের সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে অভিযুক্তরা মাটলিতে 5 দিন ধরে নজরদারির পর 18 মে আব্দুর রহমানকে গুলি করে হত্যা করে। আজাদ খান জানান, ভারতের গণমাধ্যমে এই হত্যাকাণ্ডকে প্রচার করেছে, যার সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে ধরা হচ্ছে। তদন্তে ব্যাংক লেনদেন ও অর্থের উৎস থেকে সন্ত্রাসে অর্থায়নের প্রমাণও মিলেছে। এই নিয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম আমির আসগর, সাজ্জাদ, উবায়েদ, শাকিল, আরসালান এবং তালহা উমায়ের। তাদের কাছ থেকে 2টি পিস্তল, মোবাইল ফোন এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সিটিভি কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের একটি নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে প্রক্সি হিসেবে ব্যবহার করেছে। তিনি একে রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ আখ্যা দেন এবং বলেন, পাকিস্তান এই ইস্যু ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে উত্থাপন করবে। তিনি আরও ইঙ্গিত দেন, আটক ব্যক্তিদের স্বীকারোক্তি, ভ্রমণ ইতিহাস, ব্যাংক লেনদেন এবং পুনরুদ্ধারকৃত তথ্য বিশ্লেষণ করে আরও গ্রেফতার হতে পারে। ফ্যাসিবাদী বিজেপি ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কিংবদন্তি তামিল অভিনেতা থালাপতি বিজয়। তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনৈতিক থালাপতি বিজয় 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাদুরাইয়ে পাড়া পথিতে নিজের দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজেপিকে ফ্যাসিবাদী বিজেপি বলে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ঘোষণা করলেন, এই লড়াই আর শুধু রাজনীতির লড়াই নয়, বরং আদর্শের যুদ্ধ। বিজয়ের ভাষায়, বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে, অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। তাই এই মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু। সংবাদ সংস্থা পিটিআই, এএনআই, এনটিভি থেকে শুরু করে হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস সবাই প্রথম সারিতে বিজয়ের এই বক্তব্যকে তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে উল্লেখ রয়েছে, বিজেপির পাশাপাশি বিজয় ডিএমকে রাজনৈতিক শত্রু হিসেবেও আখ্যা দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, ডিএমকের সঙ্গে তার লড়াই রাজনীতির ময়দানে সীমাবদ্ধ, কিন্তু বিজেপির সঙ্গে সংঘাত একেবারে আদর্শিক স্তরে। তার দলের নীতি সমাজের সমতা, মুক্ত চিন্তা, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার, যা বিজেপির ধ্যান ধারণার সম্পূর্ণ বিপরীত। 2024 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিজয়ের দল তামিলনাড়ুর রাজনীতিতে দ্রুত পা জমিয়েছে। কোটি কোটি তরুণের সমর্থন তার সঙ্গে। মাদুরাইয়ের সভায় তিনি যে স্পষ্ট এবং কঠোর ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন, তা মুহূর্তেই সাড়া ফেলে দিয়েছে রাজনীতির মাঠে। সভায় উপস্থিত ভক্ত সমর্থকদের করতালি আর উল্লাসে বক্তৃতার প্রতিটি বাক্য যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। হিন্দুস্তান টাইমস লিখেছে, বিজয়ের এই মন্তব্য জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলতে বাধ্য। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, একজন তারকা রাজনীতিকের মুখে ফ্যাসিবাদী বিজেপির মতো শব্দ শুধু শিরোনামই নয়, বিতর্ককেও উস্কে দেবে। যদিও বিজেপি বা অন্য প্রধান দলগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসেনি, কিন্তু রাজনৈতিক মহল নিশ্চিত এই বক্তব্য দক্ষিণ ভারতের গণ্ডি ছাড়িয়ে সমগ্র দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিয়েছে তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান। ওই চিঠিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন ফার্স্ট লেডি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তেমনি গাজাতেও মানবিক সংকট পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান এমিনি। চিঠিতে এমিনি এরদোগান ট্রাম্পের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েছেন। একই সঙ্গে 6 বছর আগে হোয়াইট হাউসে ট্রাম্প এবং মেলানিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি তুলে ধরেছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা মেলানিয়ার চিঠির বিষয়টি তুলে ধরলে এমিনি এরদোগান বলেন, চিঠিতে যে আবেগ প্রতিফলিত হয়েছে তা বিশ্বব্যাপী নজর কেড়েছে। ওই চিঠিতে মেলানিয়া ইউক্রেনের অনাথ শিশুদের বিষয়টি উল্লেখ করেন। মেলানিয়ার এই চিঠির প্রশংসা করে এমিনি এরদোগান লিখেছেন, আপনি আপনার চিঠিতে উল্লেখ করেছেন, প্রতিটি শিশুই ভালোবাসাপূর্ণ এবং নিরাপদ পরিবেশে বড় হওয়ার অধিকার রয়েছে। এই অধিকার কোনো অঞ্চল, জাতি, ধর্ম বা মতাদর্শের একচেটিয়া নয়। যারা এই অধিকার থেকে বঞ্চিত তাদের প্রতি সহায়তা করা মানব পরিবারের প্রতি একটি মৌলিক দায়িত্ব। তিনি আরও লিখেছেন, এই প্রেক্ষাপটে বিশেষ করে একজন নেতার স্ত্রী হিসেবে ইউক্রেনের যুদ্ধে নিহত, বাস্তুহারা পরিবার এবং অনাথ হয়ে পড়া শিশুদের প্রতি আপনার সহানুভূতি হৃদয়ে আশা জাগিয়ে তোলে। এমিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনীয় শিশুদের মুখে আবারও আনন্দের হাসি ফিরিয়ে আনার জন্য মেলানিয়া ট্রাম্পের প্রচেষ্টা অত্যন্ত অর্থবহ। তিনি আরও বলেছেন, আমি বিশ্বাস করি
যুদ্ধে প্রাণ হারানো 648 জন ইউক্রেনীয় শিশুর প্রতি যে গুরুত্বপূর্ণ সংবেদনশীলতা আপনি দেখিয়েছেন, গাজাতেও তা আরও দৃঢ়ভাবে দেখাবেন, যেখানে মাত্র 2 বছরে 18,000 শিশু সহ 62,000 নিরপরাধ বেসামরিক নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেছেন, একজন মা, একজন নারী এবং একজন মানুষ হিসেবে আমি আপনার চিঠিতে প্রকাশিত আবেগ গভীরভাবে অনুভব করি। আমি আশা করি আপনি গাজার শিশুদের জন্য একইভাবে প্রদীপ জ্বালিয়ে রাখবেন, যারা শান্তি এবং স্থিতিশীলতার জন্য অপেক্ষা করছে। মাদক পাচার রোধের প্রচেষ্টার অংশ হিসেবে ভেনেজুয়েলার উপকূলে 3টি যুদ্ধজাহাজ মোতায়েনের মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি এই অভিযানকে শাসন ব্যবস্থা পরিবর্তনের একটি অবৈধ প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। কারাকাস থেকে এএফপি এই খবর জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মাদুরোর ওপর চাপ বাড়িয়েছে। এই মাসের শুরুতে বামপন্থী এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে মাদকের অভিযোগ এনে তাকে গ্রেফতারের সহায়তায় পুরস্কার দ্বিগুণ করে $50 মিলিয়ন করেছেন। এই সপ্তাহের শুরুতে একটি মার্কিন সূত্র এএফপি-কে নিশ্চিত করেছে যে 3টি এজিস শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার দক্ষিণ আমেরিকার দেশটির আন্তর্জাতিক জলসীমার দিকে যাচ্ছে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে যে 4,000 মেরিন সেনা সদস্য মোতায়েন করা হতে পারে। মাদুরো আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে তারা শাসন ব্যবস্থা পরিবর্তন, সামরিক সন্ত্রাসী হামলা করার হুমকি দিচ্ছে, যা অনৈতিক, অপরাধমূলক এবং অবৈধ। তিনি বলেন, এটি ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের জন্য শান্তির আন্তর্জাতিক আইনের বিষয়। যে কেউ ল্যাটিন আমেরিকার কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালালে তা এই অঞ্চলের সমস্ত দেশকে আক্রমণের শামিল। 2020 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে মাদুরো এবং ভেনেজুয়েলার অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের মাদক সন্ত্রাসবাদ ষড়যন্ত্রে অংশগ্রহণ সহ বেশ কটি অভিযোগে মার্কিন ফেডারেল আদালতে অভিযুক্ত করা হয়েছিল। মার্কিন বিচার বিভাগ মাদুরোকে দ্য কার্টেল অফ দ্য সানস নামক একটি কোকেন পাচারকারী চক্রের নেতৃত্ব দেওয়ার জন্য অভিযুক্ত করেছে। চক্রটি 2 দশক ধরে কয়েক শত টন মাদকদ্রব্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে এবং কয়েক মিলিয়ন ডলার আয় করেছে। গত জুনে ইরান ইসরায়েল সংঘাতের সময় ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন বাহিনীর হামলা নিয়ে মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের গোপন প্রতিবেদনে তথ্য ফাঁস হয়ে যাওয়ায় চাকরি খুইয়েছেন ডিআইএ প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের আদেশে শুক্রবার তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে এই তথ্য নিশ্চিত করেছে। গত জুনে ইরান ইসরায়েল সংঘাতের শেষ দিকে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। সংক্ষিপ্ত সেই অপারেশনে লক্ষ্যবস্তু করা হয় ইরানের ফার্দো, নামতাজ এবং ইস্ফাহান শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে। ওই অভিযানের পর ট্রাম্প গর্ব করে বলেছিলেন, মার্কিন বাহিনীর অভিযানে ইরানের পরমাণু স্থাপনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে পারবে না দেশটি। তবে মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, এটা সত্য যে মার্কিন বিমান বাহিনীর হামলায় ইরানের পরমাণু স্থাপনার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ইরান সেই ক্ষয়ক্ষতি শিগগিরই কাটিয়ে উঠবে। আমাদের হাতে থাকা তথ্য এমনটাই বলছে। ভিআইএ এর প্রতিবেদনে তেমন কোনো সমস্যা ছিল না, কিন্তু সম্প্রতি প্রতিবেদনের তথ্য ফাঁস হওয়ায় খুবই বিব্রত ও ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, কোনো একটি মহল জলঘোলা করার চেষ্টা করছে। তারা মূলত চাইছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সফল ছিল না। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ড্রোন দিয়ে ঘায়াল শত্রুপক্ষ, 400 কিলোমিটারের মধ্যে হামলা চালালো ইরান। হামাসের হাতে এখনো 20,000 যোদ্ধা আছে, দাবি ইসরায়েলি কর্মকর্তার। পাকিস্তানের করাচিতে নেটওয়ার্ক উদ্ঘাটন করল পাকিস্তান, গ্রেফতার 6। ফ্যাসিবাদী বিজেপি এবং মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কিংবদন্তি তামিল অভিনেতা থালাপতি বিজয়। গাজার মানবিক সংকট তুলে ধরে মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিলেন এমেনি এরদোগান। কি লেখা আছে সেই চিঠিতে? ভেনেজুয়েলায় মার্কিন সেনা মোতায়েন নিয়ে যা বললেন মাদুরো। ইরানে মার্কিন হামলার তথ্য ফাঁসযুক্ত, রাষ্ট্রের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।